স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। সকল পত্রিকাগুলোই আমরা পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা নিয়ে। পত্রিকাটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধান যে শিরোনামটি করেছে, 3 কারণে জাতীয় নির্বাচন আগে চায় বিএনপি। 3টি কারণও উল্লেখ করেছে। পতিত ফ্যাসিবাদ ফেরার শঙ্কা, জামাত কর্মকাণ্ড নিয়ে আস্থাহীনতা ও ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়া। অর্থাৎ এই 3টি কারণেই বিএনপি দ্রুত নির্বাচন চায়, এমনটি পত্রিকাটি জানিয়েছে। পাশে একটি ছবি পত্রিকাটি বেশ বড় করে ছাপিয়েছে, দেখা যাচ্ছে শিক্ষা ভবনের সামনে গতকাল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়াদের লাঠিপেটা পুলিশের, এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে একটি শিরোনাম আছে। এ মাসেই ছাত্রদের দল, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব ঠিক করতে হিমশিম খাচ্ছে ছাত্ররা। সব বই পেতে আরও 1 মাস সময় লাগবে, এমনই একটি শিরোনাম পত্রিকায় উঠে এসেছে। বিনামূল্যের পাঠ্য বই লাগবে 40 কোটি বই, ছাপা হয়েছে 28 কোটি, সরবরাহ 24 কোটি, প্রেসে পড়ে আছে 10% বই। প্রথমত দ্বিতীয়, তৃতীয়, দশম শ্রেণীর প্রায় সব বই চলে গেছে, পিছিয়ে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর বই, এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গেছে 80%। অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু বই আসলে প্রতি বছর বা বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আসলে বিনামূল্যে যে বইগুলো ছাত্রদের হাতে তুলে দেওয়ার বিষয় থাকে, জানুয়ারির প্রথমের দিকেই দিয়ে থাকে, কিন্তু এবার একটু তার ব্যত্যয় ঘটেছে যে জানুয়ারির শেষ এবং চলছে ফেব্রুয়ারি, এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে অলরেডি আমরা চলে এসেছি। এখন পর্যন্ত সব বই কিন্তু ছাত্রদের হাতে পৌঁছায়নি, সেটি নিয়ে আসলে পত্রিকাটি শিরোনাম করেছে। যৌথ অর্থনীতি গড়তে পারলে লাভবান হব আমরা, বললেন ডক্টর ইউনূস, এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা, এমনটি জানিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হবে, বিএ কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে, এবং চিকিৎসক সহ 5000 পদে নিয়োগের পরিকল্পনা সরকারের। শেষের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা এক নজরে দেখব। ধ্বংসযজ্ঞ থেকে দেশ পুনর্গঠন করতে হবে, এমনটি জানিয়েছে তারেক রহমান, এবং পাশে আরও দেখা যাচ্ছে মাস্কাটে তৌহিদ জয়শঙ্কর উদ্বেগের কথা একে অপরকে জানালো ঢাকা দিল্লি। সরকার গম কিনবে, অর্থাৎ রাশিয়া থেকে কিছু গম কিনবে, সেটিকে কেন্দ্র করেও একটি শিরোনাম পত্রিকাটি করেছে। রাশিয়া থেকে নগদে গম কিনবে সরকার, এবং বাংলাদেশ সহ কয়েক দেশে সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। এবং শেষের দিকে যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে সেটি লামায় 22 রাবাত শ্রমিক অপহরণ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি আইন শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েই প্রধান শিরোনামটি করেছে, দেখা যাচ্ছে আইন শৃঙ্খলায় সর্বোচ্চ গুরুত্ব, জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা, এমনটি জানিয়েছে। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করার তাগিদ, অন্যায় আবদারের কাছে নথি স্বীকার না করার আহ্বান।
পাশে আরও আছে সাগরের তেল গ্যাস অনুসন্ধান সংশোধন হচ্ছে পিএইচসি, দাম আসবে পরিবর্তন, কমবে ডাটার মূল্য, আকৃষ্ট হবে কোম্পানি। এবং আরেকটি বেশ ভালো একটি শিরোনাম পত্রিকাটি করেছে, দেখা যাচ্ছে যে পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। দর্শক, পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন এমনই একটি শিরোনাম পত্রিকায় উঠে, যেটি নিয়ে একটু আসলে বলতেই হয়। সেটি আমরা দেখেছি সাধারণ মানুষ, আসলে সাধারণ মানুষ না, সবার যার যার প্রয়োজনেই সবাইকে পাসপোর্ট করতে হয় বিভিন্ন ইস্যুতে। তো পাসপোর্ট করতে গিয়ে আসলে বিগত সময়ে দেখা গেছে যে পুলিশ ভেরিফিকেশনের নামে কিন্তু একটি হয়রানি বিভিন্ন সময় কিন্তু হয়েছে, যেখানে স্বাভাবিকভাবে টাকা ছাড়াই হওয়ার কথা ছিল সেখানে কিন্তু বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যু তৈরি করে গ্রাহকদের কাছ থেকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের নামে অনেক সময় টাকা নেওয়া হয়েছে, যেটিকে আসলে এড়িয়ে যাওয়ার জন্যই বর্তমান সরকার এটিকে আসলে আরও কীভাবে পজিটিভ করা যায় সেজন্য আসলে ভেরিফিকেশনে লাগবে না, সেজন্যই এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে। শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে পত্রিকাটিতে, সেগুলো দেখি। শর্ত জুড়ে ভোজ্য তেলে বিক্রি করলে কঠোর শাস্তি, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে ভোক্তা ডিজি। আন্দোলনকারীদের জলকামান ও লাঠিচার্জ করে সরালো পুলিশ, প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের সড়ক অবরোধ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমরা প্রতি সময়ই বা প্রতিদিনই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে একজন অতিথির সঙ্গে যুক্ত হয়ে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আমরা এখন যুক্ত হব আমাদের আজকের অতিথি আরটিভি অনলাইনের সিনিয়র সাব এডিটর আবুল হাসানের সাথে। আবুল হাসান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আশা করি আপনি ভালো আছেন। আসলে আপনার কাছে প্রথমে যে জিনিসটি জানতে চাই, যে আমরা দেখেছি বিগত বছরগুলোতেও যে আয়কর রিটার্ন বা দাখিলের যে একটা সময় থাকে সেটিও কিন্তু আসলে এক দফা বাড়িয়ে হয়তো নভেম্বর শেষ হলে পরবর্তীতে কিছু সময় দেয়, এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। কিন্তু আমরা দেখেছি গতকাল ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন 16ই ফেব্রুয়ারি, কিন্তু এর মধ্যে আসলে অনেকেই দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি জাতীয় রাজস্ব বোর্ড সেটিকে কিন্তু আসলে বাড়িয়ে সারা বছর জুড়ে, অর্থাৎ যারা অনলাইনের মাধ্যমে করতে চায় সেটিকে সারা বছর জুড়ে করতে পারবে বলে আসলে এমনটি একটি বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিষয়টি আসলে সুবিধা অসুবিধা দিকগুলো যদি আপনি দর্শকদের উদ্দেশ্য বলেন। দেখুন, এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড সবসময় চায় দেশের অর্থনীতি বেগবান করতে, দেশের আয় বাড়ানোর জন্য, যাতে জনগণ সেই আয় দিয়ে উপকার পায় এবং জনগণের উন্নয়ন, দেশের উন্নয়ন করতে পারে, জনগণের যাতে সুবিধা ভোগ করে। সেজন্যই মূলত এনবিআর চেষ্টা করে। এনবিআর আসলে তার সবচেয়ে বড় যেই ইনকামের রাস্তা বা যেই খাত, সেটা হচ্ছে যে মানুষের আয়কর, জনগণের আয়কর। এই জনগণের আয়কর যাতে বেশি পরিমাণে আসে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে নির্ভেজাল ভাবে বা সহজ ভাবে যাতে জনগণ তার ইনকামের যে হিস্সাটা সরকারের সেটা যাতে দিতে পারে, সেই করটা যাতে দিতে পারে সেই জন্য ব্যবস্থা করা এবং তা আহরণের চেষ্টা করা। তো সেটা আমাদের বর্তমান যে সরকার, সরকার চেষ্টা করছে যে আসলে মানুষের উপকার এবং মানুষের সর্বোচ্চ উন্নয়নের জন্য, জীবন জীবিকার উন্নয়নের জন্য। তো সেজন্যই মূলত ধাপে ধাপে কয়েক ধাপই বলা চলে যে এনবিআর তার আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বা ট্যাক্স জমা দেওয়ার জন্য সময় বাড়িয়েছে। তো প্রতি বছরের ন্যায় এবছরও আসলে কয়েক ধাপেই এটা বাড়ানো হয়েছে। মূলত 30 নভেম্বর হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ থেকে, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বা জনগণের উপকারের জন্য সুবিধার্থে এটা আসলে ধাপে ধাপে কয়েকভাবে বাড়িয়েছে। যেমন শুরুতে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত বাড়িয়েছিল, তারপর জানুয়ারির 30 তারিখ পর্যন্ত বাড়িয়েছে, এরপরে ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এরপরেও এই গভর্নমেন্ট চেষ্টা করতেছে যাতে আমাদের সুযোগ সুবিধা
সর্বোচ্চ ব্যবহার করা যায়, সেজন্যই মূলত সারা বছর ব্যাপী এটা চালু রাখার চেষ্টা করেছে। তবে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে 30 নভেম্বর পর্যন্ত দেওয়ার পরে বা সরকারের যে সময়সীমা, সেই সময়সীমা শেষ হওয়ার পরও এই এখন যেটা বাড়িয়েছে সেটার ভিতরে একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যারা আয়করের জন্য সুবিধা পেত, রিভেট পেত, এই রিভেট যারা পাবে তারা এখন আর রিভেটটা পাবে না। যেমন যদি কেউ ডিপিএস করে থাকে, যদি কেউ সঞ্চয়পত্র করে থাকে, অথবা সরকারের যেই 20-22টি খাত আছে সেই খাতে যারা বিনিয়োগ করে থাকে, যেমন শেয়ার কিনে রাখলো কেউ, কেউ প্রধানমন্ত্রী বা বর্তমান উপদেষ্টার যেই তহবিল আছে সেই তহবিলের কিছু চাঁদা দিল, তাহলে তারা কিছু করের থেকে কিছু রিবেট সুবিধা পায়, কর কমিয়ে সরকারকে দিতে পারে। সেই সুবিধাটা এখন আর থাকবে না। পাশাপাশি আরেকটা যে অসুবিধাটা হয়েছে, বা এটা অসুবিধা বলা যাবে না, এটা নিয়মের ভিতরেই যেটা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি কর হয়ে থাকে, আপনার আপনার যদি কর দেওয়া বাধ্যতামূলক হয়ে থাকে, যেমন ন্যূনতম 5,000 টাকা সিটি কর্পোরেশন ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই 5,000 টাকা আপনার কর নির্ধারণ করে থাকে, কিন্তু আপনি নভেম্বরের 30 তারিখ বা গভর্নমেন্ট যে বাড়িয়েছে 16 ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময়ের ভিতরে আপনি দিতে পারলেন না, সেই টাকার 2%, মানে 2 ভাগ, শতকরা 2 ভাগে দিতে হবে অতিরিক্ত জরিমানা। সেটা হচ্ছে প্রতি মাসে। এই দুইটা জিনিস সুবিধাটা উঠিয়ে দিয়ে বছরের পুরো সময়টাই দেওয়ার একটা সুযোগ করেছে। এটা আসলে গভর্নমেন্ট যেটা করেছে সেটা আমাদের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, জনগণের জন্য। তাই এখানে আসলে পিছু পা হওয়ার কিছু না, এখানে আসলে মন খারাপ করার কিছু না। এটা আইনের মধ্যে যেভাবে আছে সেটাই তারা করার চেষ্টা করছে। এটা যেমন আজকের সবচেয়ে বড় প্রধান সংবাদ, তার মধ্যে আরো কিছু সংবাদ আমরা দেখতে পাই আজকের পত্রিকাগুলি আমরা যেমন গতকালকে ডিসির যে ডিসি সম্মেলনে যে বক্তব্যটা রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সেখানে তিনি অনেক সম্ভাবনাময় কথা বলেছেন। সেটাও আমাদের আজকে একটা প্রধান খবর। এটা সবগুলো পত্রিকাই আসলে এই খবরটা ফলাও করে প্রচার করেছে। পাশাপাশি রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়গুলো উঠে আসতেছে, বিশেষ করে এর আগের দিন গত পরশু দিন যেটা হলো, সেটা হচ্ছে যে সবগুলো দলের সঙ্গে সংস্কার নিয়ে এই বর্তমান আলাপ করেছেন, খোলামেলা আলাপ করেছেন। তার মধ্যে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ার জন্য এবং এই সরকার পরিচালনা করার জন্য চেষ্টা করছি। শুধুমাত্র উপদেষ্টা পরিষদ নয়, সবগুলো দল বা যে রাজনৈতিক দলগুলো এই সরকারের সঙ্গে রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোকেও সঙ্গে নিয়ে তারা এই দেশ পরিচালনা করতে চায়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা উঠে এসেছে, সংস্কারের যে ধারাগুলো বা সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে, সেই প্রস্তাবগুলোতে কোন দল কিভাবে এই প্রস্তাবগুলোতে সমর্থন দিবে, বা কোন প্রস্তাব বা কোন সংস্কারটা কোন দল চায় না। আবুল হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, তো চলুন দেখে নিই সেগুলো। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি ইয়াবা কারবার নিয়ে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, মিলেমিশে 3.5 লাখ পিস বিক্রি, এসপির ইয়াবা কারবার। 10 কোটি টাকার ইয়াবা 2,09,00,000 টাকায় বিক্রি করে ভাগাভাগি। ছোটস নামধারী চাকরিচ্যুত 2 কনস্টেবলকে ঘুষের ভাগ হিসাবে দেয়া হয় 1,30,000 পিস ইয়াবা। পাশে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ দলীয় রূপ নেয়, এমনটি জাতিসংঘের অনুসন্ধানে উঠে এসেছে। পত্রিকাটি এভাবেই শিরোনাম করেছে। ডিসি সম্মেলনে শিরোনাম আছে, সরকারের 6 মাস শেষ, খেলার জন্য প্রস্তুত। ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এমনটি জানিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের মধ্যে প্রতিযোগিতা হতে হবে। পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখব। ছাত্রদের নতুন দল নিয়ে একটি শিরোনাম আছে। ছাত্রদের নতুন দলের আহ্বায়ক ও সদস্য সচিব নাহিদ আক্তারের আস্থা বেশিরভাগ নেতার মাঝে। সময় এসেছে দেশকে এগিয়ে নেয়ার, বললেন তারেক রহমান।
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে এবং শেষের দিকে দেখা যাচ্ছে প্রয়োজনীয় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা গঠনে 3 ধাপে সংস্কারের মত বিশ্লেষকদের। সংস্কার চলমান প্রক্রিয়া, যখন যে সরকার আসবে তারাই করবে, এটাই নিয়ম বললেন আবু আলম শহীদ খান। এবং যতটা সম্ভব বর্তমান সরকার করবে, বাকিগুলো রাজনৈতিক সরকার করবে, এমনটি জানিয়েছেন মাসুদ কামাল। এবং যে শিরোনামটি দিয়ে পত্রিকাটি শেষ করেছে, ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল গণমাধ্যমের দালালরা, বললেন প্রেস সচিব। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাক ডিসি সম্মেলনটিকে নিয়েই প্রধান শিরোনাম করেছে, আইন শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার। শিক্ষায় অনেক দুর্নীতি, নজরদারি করুন, বললেন শিক্ষা উপদেষ্টা। এবং ডান পাশে একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, দেখা যাচ্ছে টঙ্গীর তুরাগ তীরে গতকাল আখিরি মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অর্থাৎ শেষ হলো ছাদপন্থীদের বিশ্ব ইজতেমা, আখিরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। পাশে আরেকটি শিরোনাম প্রাধান্য পেয়েছে, নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় টিয়ারশেল জলকামান। শেষের দিকে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, একই শিরোনাম আমরা দেখেছি। সিএনজি অটোরিকশাকে 50,000 টাকা জরিমানা সিদ্ধান্ত বাতিল, চালকদের অবরোধে যানজট দুর্ভোগ। এবং ডান পাশে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম আছে, ওমানে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ। এবং প্রশাসনের মাধ্যমে অবিশ্বাস্য 3টি ভুয়া নির্বাচন হয়েছে, বললেন আসিফ নজরুল। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম যে সিএনজি অটোরিকশাকে 50,000 টাকা জরিমানা সিদ্ধান্ত বাতিল। আসলে আমরা দেখেছি যারা এই মহানগরীতে থাকি, আমরা বিভিন্ন প্রয়োজনে যখন অফিসে যাই, অফিস থেকে বাসা বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হয়, তখন কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আমাদের প্রয়োজন পড়ে আসলে সিএনজি বা এই টাইপের বাহনগুলোর। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে নির্ধারিত ভাড়া বা মিটারে না গিয়ে তারা কিন্তু আসলে বেশি ভাড়া নিচ্ছে, যে বিষয়টি জনমনে আসলে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং সেটিকে গুরুত্ব দিয়েই বিআরটিএ একটি প্রজ্ঞাপন জারি করেছিল যে আসলে মিটারেই সবাইকে যেতে হবে, অন্যথায় মিটারের বাইরে যদি কেউ কোনো সিএনজি চালক ভাড়া দাবি করে তাকে 50,000 টাকা জরিমানা করা হবে। এবং তারই প্রেক্ষাপটে গতকাল আমরা দেখেছি যে ঢাকা শহরে তারা অবরোধ করেছে এবং অবরোধ করে ঢাকা শহরকে একদম যানজটপূর্ণ করেছে, এবং যার প্রেক্ষিতে আসলে মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এবং দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গেই থাকুন, আবার দেখা হবে ঠিক একই সময় আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।